শুভেচ্ছা। আমন্ত্রণ 24 ঘন্টায় আপনাদের সাথে আছি আমি শারমিন চৌধুরী। আপনারা জানেন যে সিটি নির্বাচনের বাকি আর 11 দিন এবং এরই মধ্যে তুমুলভাবে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরাও কাটাচ্ছেন ব্যস্ত সময়। আজকে আমাদের আলোচনার বিষয়ও তাই 3 সিটি কর্পোরেশন নির্বাচন। আমার সাথে এই বিষয়ে আলোচনার জন্য অতিথি হিসেবে স্টুডিওতে আছেন 3 জন। আমি প্রথমে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং সিপিবি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি মেয়র প্রার্থী কমরেড বজলুর রশিদ ফিরোজ। আমার সাথে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং জানি পপের ন্যাশনাল ভলেন্টিয়ার ডক্টর নাসিম বানু, তিনি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং আছেন জাতীয় পার্টি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি মেয়র প্রার্থী হাজী মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, এছাড়াও আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দেবেন সরাসরি সাবেক মন্ত্রী এবং চট্টগ্রাম বিএনএফ সমর্থিত মেয়র প্রার্থী আরিফ মঈনুদ্দিন। জনাব আরিফ মঈনুদ্দিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের 24 ঘন্টায়। আমি শুরুতেই আলোচনাটা শুরু করতে চাই কমরেড বজলুর রশিদ ফিরোজ, আপনার কাছ থেকে। আপনি তো গতকাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, সেক্ষেত্রে আমাদের যদি একটু উল্লেখযোগ্য আপনার অঙ্গীকারগুলো বলেন যে আপনার ভোটারদের জন্য কি কি অঙ্গীকার আছে। ধন্যবাদ শারমিন চৌধুরী, ধন্যবাদ যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতাদের এবং এখানে যারা উপস্থিত আছেন আলোচকবৃন্দ। আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং কমিউনিস্ট পার্টি সমর্থিত এবং বাসযোগ্য আন্দোলন ঢাকা আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী হয়েছি। তো গতকাল 15 এপ্রিল সকালে আমি একটা 14 দফা এখানে নির্বাচনী ইশতেহার, আমি বলিনি যে একটা বাসযোগ্য ঢাকা ঘোষণা অঙ্গীকার 14 দফা কি করণীয় সেই বিষয়ে একটা ইশতেহার বলেন, ঘোষণা বলেন, অঙ্গীকার বলেন, সেটা প্রকাশ করেছি। তার মধ্যে প্রথমত 1 নম্বরে আছে যে দুর্নীতি মুক্ত সিটি কর্পোরেশন। দুর্নীতির কারণে আমরা দেখছি যে লক্ষ্য করছি যে সিটি কর্পোরেশনের যে বাজেট থাকে, যে ঢাকা দক্ষিণের গতবার বা এইবারেরও বাজেট 700 কোটি টাকার মতো, তার মধ্যে 400 কোটি টাকাই যায় রেভিনিউ বাজেট, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদি বাবদ। আর 300 টাকার মধ্যে 200 কোটি টাকা আসে সরকারি তহবিল থেকে, আর 100 কোটি টাকা আসে বিদেশিদের বিভিন্ন দান, অনুদান, ঋণ সাহায্য ইত্যাদির কাছ থেকে। সেই কারণে যে সেই উন্নয়ন বাজেটের যেগুলো থাকে সেগুলো দুর্নীতির কারণে বরাদ্দের 40% কাজ সেটা করা সম্ভব হয় না, অপচয় হয়, উন্নয়ন কাজের মান খারাপ হয়, ফলে নাগরিকরা তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হয়। এই অবস্থা দূর করার জন্য আমি বলেছি যে উদ্যোগ নেওয়া হবে যে এই দুর্নীতি মুক্ত এবং দলীয়করণ মুক্ত, আমলাতন্ত্র মুক্ত সিটি প্রশাসন সেটা গড়ে তোলার উদ্যোগ হয়। আর একটা যেটা সেটা আমাদের দাবি যে এটা নগর সরকার, সিটি গভর্নমেন্ট। এটা না হলে আপনি জানেন যে ঢাকা এই নগরে 56টা সংস্থা এবং 8টি মন্ত্রণালয়, এরা এই ঢাকা নগরে বিভিন্ন সেবামূলক যে কাজ সেই কাজের সাথে যুক্ত। এদের কাজের কোনো সমন্বয় নাই। সেই সমন্বয়হীনতার কারণেও অনেক কাজ ক্ষতিগ্রস্ত হয় নগরের উন্নয়ন। সেই ক্ষেত্রে আমি বলেছি যে একটা নগর কাউন্সিল বলি, নগর সরকার বলি, সেটা গঠন করা। এতে তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তদারকি, পরামর্শের জন্য বিশিষ্ট নাগরিক আবার আছেন এই ধরনের নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের নিয়ে একটা নগর কাউন্সিল সেটা গঠন করা, তাদের পরামর্শ মতামত ইত্যাদির ভিত্তিতে নগরের যে কার্যক্রম, উন্নয়ন কার্যক্রম, সেবা কার্যক্রম, সেই কার্যক্রমগুলো পরিচালনা করা হবে। 3 নম্বরে আমি বলেছি যে নিয়মিত একটা পরামর্শ সভা। সেই পরামর্শ সভা শুধুমাত্র উপর থেকে নিচে না, এগুলো সংক্ষেপে বলতেন আপনার, যে তাহলে আমরা পরবর্তী নিয়মিত পরামর্শ সভা ও মত বিনিময় সভা। নগরের নদী দূষণ, খাল দখল দূষণ, পার্ক, খেলার মাঠ সেগুলো দখল হয়ে গেছে, সেগুলো দখলমুক্ত করা, প্রকৃতি ও পরিবেশের উন্নত করা, দূষণমুক্ত করা, যানজট নিরসনে পদক্ষেপ নেওয়া, বাড়ি ভাড়া যৌক্তিকীকরণ করা, পানি সংকট দূর করা, জলাবদ্ধতা দূর করার কার্যকর পদক্ষেপ নেওয়া, বস্তিবাসী ও শ্রমজীবী নিম্নআয়ের মানুষদের জন্য স্বল্প মূল্যে আবাসন প্রকল্প চালু করা, রিক্সা হকার উচ্ছেদ নয়, পুনর্বাসনের জন্য তাদের পদক্ষেপ গ্রহণ করা, শিশু বিকাশ উপযোগী নগর পরিকল্পনা করা, কর্মজীবী সকল নারীর স্বার্থে নারী বান্ধব নগর গড়ে তোলা, যুব সমাজের বিকাশ উপযোগী সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি এবং সিটি কর্পোরেশনকে যেটা বললাম আগেই বলেছি যে আমলাতন্ত্র, তান্ত্রিকতা এবং দুর্নীতি মুক্ত করে নাগরিকদের প্রকৃত সেবা কেন্দ্র। জি, আমি একটু একইভাবে সাইফুদ্দিন আহমেদ মিলন, আপনি যদি একটু সংক্ষেপে উল্লেখযোগ্য কিছু আপনার নাগরিকদের জন্য যে অঙ্গীকারগুলো আছে একটু বলতেন। আপনাকে ধন্যবাদ। আর আমি ধন্যবাদ জানাই যমুনা টিভির সকল দর্শক শরণার্থীদের আমি শুভেচ্ছা জানাচ্ছি।
অ্যাকচুয়ালি ইশতেহার আমি আজকে ঘোষণা করেছি, আমি যদিও সাথে আনিনি, আমি জানি না। আর যত মেয়র প্রার্থী আছে মূলত তাদের সবার অঙ্গীকার একই রকম। আমি একটা স্লোগান নিয়ে মাঠে নেমেছি যে যানজট মুক্ত সিটি কর্পোরেশন গড়ে তোলা, এই একটা স্লোগান আমার। আর আমি বজলু ভাই যেটা বলেছে, আমার অঙ্গীকার নামায় এবার এই ধরনের অনেক কিছু আছে যেহেতু মিলে যায় একই রকম অনেকটা। কিন্তু আমাদের এখানে একটা বেসিক যেমন আছে যে আমরা সিটি কর্পোরেশনের আয় আমরা বিভিন্ন খাত থেকে বাড়াবো, কিন্তু আমরা সিটি কর্পোরেশনের ট্যাক্স আর বাড়াবো না, কিন্তু আয় বাড়াবো বিভিন্ন এতে। এখানে বিভিন্ন ধরনের খাস জমি আছে যেগুলোকে আমরা আধুনিক মার্কেট তৈরি করব, যেগুলো বেদখলে আছে। এই ধরনের বিভিন্ন খাত থেকে আমরা সিটি কর্পোরেশন আয় বাড়াবো, কিন্তু ট্যাক্স বাড়াবো না। পাশাপাশি নিরবিচ্ছিন্ন গ্যাস, পানি, বিদ্যুতের আমরা ব্যবস্থা করব। এর বাইরে যেমন সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক থেকে আমরা এই শহরকে রক্ষা করার চেষ্টা করব। আরেকটা হচ্ছে ঢাকা শহর এখন ময়লা আবর্জনার একটা পৃথিবীর বসবাসের অনুপযোগী একটা শহরে পরিণত হয়েছে। বাসযোগ্য একটি শহর আমরা করতে চাই। বুড়িগঙ্গা নদীকে আমরা, এখন তো বুড়িগঙ্গা একসময় ছোটবেলায় আমরা যখন গোসল করতাম পরিষ্কার পরিচ্ছন্ন পানি ছিল, কিন্তু সেই বুড়িগঙ্গা এখন ময়লা আবর্জনায় একেবারে নষ্ট হয়ে গেছে। আমরা চাই যে হাতির ঝিল লেকের মতো আদলে একটি বুড়িগঙ্গা লেক তৈরি করার জন্য। এই ধরনের আমরা 18 দফা একটা ইশতেহার দিয়েছি, অঙ্গীকারনামা। কারণ পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ তিলোত্তমা ঢাকা বানাতে চেয়েছিলেন, আমাদের স্লোগান ও যানজট মুক্ত তিলোত্তমা ঢাকা। তো উনি অনেক চেষ্টা করেছেন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে, যেমন সিটি কর্পোরেশন নির্মাণ করেছেন, বেড়িবাঁধ নির্মাণ করেছেন, ঢাকা শহরের অসংখ্য রাস্তা বানিয়েছেন। আপনারা এখন কি করবেন এই ব্যাপারটা নিয়ে আসলে আমি আলোচনা করতে চাই। আমি একটু চট্টগ্রামের মেয়র প্রার্থী যিনি আছেন তার সাথে একটু কথা বলে নিতে চাই। আরিফ মঈনুদ্দিন, আপনারা কি আপনাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আজকে যমুনা টিভির দর্শকদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদেরকে সালাম জানাচ্ছি। আমার আগে যে দুই মেয়র প্রার্থী বললেন, ওনাদের সমস্যা আর চিটাগাংয়ের সমস্যাটা এন্টায়ারলি ডিফারেন্ট। চিটাগাংয়ের আমাদের মেইন যে সমস্যা সেটা হচ্ছে বৃষ্টি হলে অর্ধেক শহর পানিতে ডুবে যায়। এটা পানির সমস্যাটা, যেটা মানে ফ্লাডিং, এটা প্রথম দূর করতে হবে। আর এগুলো যে দূর করতে হবে বা যে সমস্যাগুলোকে আপনারা টার্গেট করেছেন সেই সমস্যাগুলোকে দূরীকরণে আপনারা কি ইশতেহার ঘোষণা করেছেন? কি কি করবেন এই অঙ্গীকার? জি, মেইনলি এগুলি আমাদের এই চাকতে খাল যেটা আছে সেটাকে ড্রেজ করতে হবে, এবং ওই ফিডিং যতগুলি ড্রেন আছে সবগুলি কিন্তু পরিষ্কার করতে হবে। এটা আমরা আগে করেছি যখন আমি 79-এ যখন মন্ত্রী ছিলাম, ওই সময় ফুড ফর ওয়ার্ক দিয়ে প্রত্যেক বছর চাকতে খাল এবং এই ফিডিং ড্রেনগুলি সব পরিষ্কার করতাম, যার জন্য 79 থেকে পুরো 80 দিয়ে চিটাগাং কোনোদিন পানি উঠে নাই। জি জনাব আরিফ মঈনুদ্দিন, আমি একটু সুনির্দিষ্টভাবে জানতে চাচ্ছি যে আপনারা কি ভবিষ্যতে কি কি করবেন এই ব্যাপারে, যে নির্বাচনী ইশতেহার যেটাকে বলে সেটা কি আপনারা ঘোষণা করেছেন কিনা? জি, সেটা করেছি। ফর এক্সাম্পল পানি যে জমে যায় ওটা, সেই ইশতেহারে আপনাদের কি কি অঙ্গীকার আছে একটু উল্লেখযোগ্য অঙ্গীকারগুলো যদি বলতেন। জি, নাম্বার 1 ওই যে পানির প্রবলেম। নাম্বার 2 শহরে এই যে গার্বেজগুলো আছে ওগুলো সব রাস্তাঘাটে জমে থাকে, খুব দুর্গন্ধ বেরোয়। ডিসপোজাল অফ গার্বেজ, এটা কিন্তু কঠিন কাজ না। তারপরে শহরে মানে নতুন পার্ক বানানো, নতুন ওয়াকওয়ে বানানো। তারপরে শহরে এখানে ওই ট্রাফিক জ্যাম দূর করার জন্য অনেকগুলি কিন্তু মাস্টার প্ল্যান আছে। এই মাস্টার প্ল্যানগুলি যদি ইমপ্লিমেন্ট করা যায়, ওই আগে বললেন যে ফর্মেশন অফ সিটি গভর্নমেন্ট যদি নাও হয়, একজন সিটি মেয়রের এত পাওয়ার আছে, উনি কিন্তু সবাইকে ডেকে, পুলিশ কমিশনার, এসপি, ওয়াসা, ইলেকট্রিসিটি, সবাইকে ডেকে কিন্তু বসে আলাপ আলোচনা করে এগুলি সমস্যার সমাধান করা কিন্তু বেশি কিন্তু কঠিন না।
আর যেহেতু চিটাগং মেইন ট্যাক্স কালেক্টর ফর বাংলাদেশ, এখানে তো আমরা ইনভেস্টর অ্যাট্রাক্ট করতে হবে। তো সুতরাং আমাদের ইনভেস্টরদের জন্য যে একটা অ্যাট্রাকশন, অ্যামিনিটিস, একটা সুন্দর ক্লিন সিটি, এবং এই সিটি গার্বেজ থেকে আমরা তো ফার্টিলাইজার বানাতে পারি, আমরা বিদ্যুৎ বানাতে পারি। এগুলো আমাদের মানে প্রিভিয়াস যারা ছিল ওনারা বোধহয় এটা নেগলেক্ট করেছেন, অথবা মানে ওখান দিয়ে মনোযোগ দেননি। আমি গতকাল একটা স্লোগান শুনলাম, একজন ওয়ার্ড কাউন্সিলর বলতেছে যে মুরাদপুর পানির নিচে, সিঙ্গাপুর কি করে হবে? কারণ আগে মেয়র সাহেব বলছিলেন চিটাগং শহরটাকে সিঙ্গাপুর বানাবেন। এখন যেহেতু এটা পানির নিচে সিঙ্গাপুর, তো আর এটা করতে পারবে না। জি, আপনার নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারগুলো শুনলাম। আপনি ইশতেহার কবে ঘোষণা করেছেন জনাব আরিফ মঈনুদ্দিন? আপনি কবে ইশতেহার ঘোষণা করেছেন? আমাদের ইশতেহার ঘোষণা করেছি যেদিন আমাদের ওই অ্যাপ্লিকেশনগুলি করে মানে বাছাই করে যখন অ্যাপ্লিকেশনটা টিকলো, তারপর দিন আমি ইশতেহার ঘোষণা করেছি। জি, জনাব আরিফ মঈনুদ্দিন, আপনাকে ধন্যবাদ। আবারও আপনার কাছে আসবো। আমি অধ্যাপক ডক্টর নাসিম বানু আপনার কাছে যেতে চাই। আমরা শুনছিলাম প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে এবং তাদের অঙ্গীকারগুলো প্রসঙ্গে বেশ কিছু অঙ্গীকারের কথা শুনলাম। আপনি কি মনে করেন যে আইন আসলে, নির্বাচনী আইন আসলে অনুমোদন করে বা তাদেরকে এই ক্ষমতা দেয় তাদের এই অঙ্গীকারগুলো পূর্ণ করার জন্য? আসলে কোথাও কিন্তু কোথাও নিষেধ করা নাই বা কোনো আইনে কোথাও বলা নাই যে একজন মেয়র এই সমস্ত কাজ করতে পারবে না। কিন্তু কি কি করতে পারবেন তার কি আমি বলছি, স্পেসিফিকেশন আছে? এটা হতে পারে যে সিটি কর্পোরেশনের নির্ধারিত কিছু কাজ আছে যেগুলো তাদেরকে করতে হবে, বাট কি করতে পারবেন না বা ওনারা যে সমস্ত নির্বাচনের পরিচালনার জন্য ওনারা যে উপাদানগুলো দিচ্ছেন বা যে সমস্ত ডেভেলপমেন্ট প্ল্যানগুলো ওনারা সকলের সামনে তুলে ধরছেন বা নির্বাচনী ম্যানিফেস্টো যেগুলো আপনারা বলছেন আর কি, এগুলো যে করতে পারবেন না এমন কোনো বিধিবিধান কিন্তু নাই যে করতে পারবেন না। বরঞ্চ আমি মনে করি যে ঢাকা এবং চট্টগ্রাম নগরী এখনকার যারা বাসিন্দা বা আমরা যারা নাগরিক, আমরা অসম্ভব সৌভাগ্যবান। কারণ আমরা দেখতে পাচ্ছি মেয়র নির্বাচনের মধ্যে একটা প্রতিযোগিতা দেখা দিয়েছে এবং অনেক সুন্দর এবং সৃজনশীল চিন্তা ভাবনা আসছে। যে সৃজনশীল চিন্তা ভাবনা যদি 50 ভাগও বাস্তবায়ন করতে পারেন নির্বাচিত মেয়ররা, তাহলে ঢাকা এবং চট্টগ্রাম বিশ্বের উন্নত মান বা উন্নত প্রথম পর্যায়ের একটা শহরে এটা চলে যাবে, যেটা নাকি আমাদের বাংলাদেশের জন্য একটা দিক নির্দেশনা হতে পারে উন্নয়নের জন্য। আর ওনারা কোঅর্ডিনেট করতে পারবেন, কোঅর্ডিনেট করাতে কোনো বাধা নাই। অর্থাৎ প্রতি বছরই যেমন ওনারা নির্বাচিত হওয়ার পরপরই কিন্তু এডিপি আসবে, বাজেট আসবে। ওনারা যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে রিকোয়েস্ট করতে পারবেন বাজেটের জন্য, রিকোয়েস্ট করতে পারবেন এডিপি প্ল্যানগুলোকে, স্পেশালি ঢাকার জন্য কি কি প্ল্যান আছে, এবার কি কি ডেভেলপমেন্ট ওয়ার্কস আছে। মূলত আমরা কি দেখি যে তিনটা জিনিসকে খুব দেখানো হয়, সেটা হলো যে আবর্জনা ফোকাস করা হয়, যেটা আর কি রাস্তা ভাঙা খোঁড়া, এবং চিটাগংয়ের জন্য জলবদ্ধতা। ঢাকার জন্য কিন্তু জলবদ্ধতা থ্রেটেন হয়ে উঠে আসছে, এখনো ওই পর্যায়ে যায়নি, বাট উঠে আসছে। কিন্তু এই কাজগুলোকে যদি ওনারা করতে চান সমন্বিতভাবে, যে হ্যাঁ, যদি শুধু ঢাকায় যদি মনে করেন যে আমরা কি বলে থাকি কোঅর্ডিনেশনের অভাবের জন্য এক রাস্তায় ইউটিলিটি সার্ভিস দেওয়ার জন্য 3 বার খোঁড়া হচ্ছে বছরে, একটা সময় নির্দিষ্ট করে নিতে পারেন মেয়ররা যে অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে আমরা এই কাজগুলো করব। আমি দেখবো যে আমার সিটি কর্পোরেশন আমার এরিয়ার মধ্যে, পুরো ন্যাশনাল প্ল্যান তো আমি দেখতে পারবো না, আমার এরিয়ার মধ্যে পার্টিকুলার একটা এরিয়ায় কি কি ডেভেলপমেন্ট বা ইউটিলিটি সার্ভিসের জন্য খোঁড়া হতে পারে, তাহলে আমি সেগুলোকে কোঅর্ডিনেট করব। কোঅর্ডিনেট করে আমি একই সময় সে কাজগুলো করার চেষ্টা করব, অ্যাটলিস্ট একটা সমন্বিত পরিকল্পনাটা করতে পারবো। এটা আমি বলতে পারি ওই সমস্ত রেসপেক্টিভ বা দায়িত্বশীল মিনিস্ট্রি অথবা এজেন্সিসগুলোকে যে আমাদেরকে বাজেটটা ডেলিগেট করে দিতে পারেন, এবং বাজেটটা ডেলিগেট করে দিলে সিটি কর্পোরেশন টেন্ডারের মাধ্যমে এটা করতে পারে। যদি সেটাও ওনারা রাজি না হন, অন্তত কোঅর্ডিনেশন করার জন্য আমার মনে হয় যে সকলে একটা সুন্দর চিন্তা করে, এখন কোঅর্ডিনেশন করাটা খুব কঠিন কাজ না। আর আমি আসলে ব্যক্তিগতভাবে একটা কথা বলবো যে আমি দুজন ঢাকার মেয়রেরই আপনার ইশতেহার শুনলাম, আমি তাতে বলবো যে দক্ষিণের মেয়রদের জন্য একটা স্পেশাল জিনিস বোধহয় ওনাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যে হেরিটেজগুলো কিন্তু আমাদের ঢাকার বেশিরভাগই ওই অঞ্চলে আর কি, সেগুলোকে রক্ষা করা। শুধুমাত্র বুড়িগঙ্গা না, অন্যান্য হেরিটেজ যেগুলো আছে সেগুলো কিন্তু ওই অঞ্চলে রক্ষা করতে হবে। এবং চিটাগংয়ের যিনি, আমি বলবো যে বন্দর নগরীকে বন্দর নগরীতে রূপান্তরিত করা, শুধুমাত্র বিজনেস না, টুরিস্টরাও যাতে চিটাগংকেও পছন্দ করে, তাহলে ওনারা কক্সবাজারকে পছন্দ করবে।
এবং আমি বলবো চিটাগংয়ের জন্য একটা বিরাট দিগন্ত আছে ডেভেলপমেন্টে, যে ওনারা ওইটাকে একটা ট্যুরিজম জোন হিসেবে গড়ে তুলতে পারে, চিটাগং থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত, এবং সারাউন্ডিং যে সমস্ত বেল্টগুলো আছে সবগুলোকে কিন্তু ওনারা ডেভেলপ করতে পারে। এই সমস্ত জিনিসগুলোকে ফোকাস করলে মেয়র অটোমেটিকই ভালো কাজ করতে পারবে, এবং এই ভালো কাজ ওনারা দুইভাবে করতে পারবে। এক হচ্ছে ওনারা প্রফিট ওরিয়েন্টেড করবে না, কোনো সিটি কর্পোরেশনকে যাতে মনে না হয় দে আর প্রফিট ওরিয়েন্টেড অথবা বিজনেস ওরিয়েন্টেড, ওয়েলফেয়ার ওরিয়েন্টেড। ওয়েলফেয়ারের জন্য আমি বলবো না যে ওনারা লস দিবেন, অন্তত মনে করেন যে একটা যেটা উনি বললেন যে রিক্সাওয়ালাদেরকে পুনর্বাসন করবেন, একটা হাই রেজ বিল্ডিং করে দিলেন, বা মহিলাদের জন্য হোস্টেল করে দিলেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি করে দিলেন পথ শিশুদের জন্য, এখানে তারা কিছু পয়সাও দিবে, লস গিভিংও হবে না, এবং সেটা দেখা গেল যে একটা সার্ভিস ওরিয়েন্টেড, যাতে মানুষের সিটি কর্পোরেশনের কথা মনে হলে যাতে মনে হয় না আমাকে ট্যাক্স দিতে হবে, আমাকে গেলে এখানে একটা লম্বা একটা কিউয়ের মধ্যে পড়তে হবে কাজের জন্য, এই ধরনের কথা যাতে মনে না হয়। উনি মডিফাই করে নেবে নিজের কাজের সিস্টেমকে। অর্থাৎ একজন মেয়র যদি অনেস্ট হন তাহলে তার মানে একটা পলিসি আছে যে আপনি যদি সৎ হন, আপনার চারিপাশের লোক সৎ না হোক, অন্তত অসৎ কাজগুলো আপনার সামনে করতে তারা সংকুচিত বোধ করবে, এবং ধীরে ধীরে এই সিস্টেমটা কিন্তু সংকুচিত হয়ে যাবে। সুতরাং আমি মনে করি এটা ভালো জিনিস। এখনকার যে অবস্থা বাংলাদেশের, স্পেশালি এবারে চিটাগং এবং ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে, আমি বলবো অসম্ভব গঠনমূলক একটা প্রচারণা চলছে, অসম্ভব গঠনমূলক। এবং গঠনমূলক আপনি বলছেন যে তাদের সেই, আপনি বলছেন ভালো কাজ তাদের যে করার কথা যেটি বলছেন, এবং তাদের অঙ্গীকারে সবগুলোই আমরা দেখতে পাচ্ছি, সবগুলোই ভালো কাজের অঙ্গীকার, বরাবরই তারা সবসময় প্রার্থীরা ভালো কাজের অঙ্গীকারই করে থাকেন। কিন্তু নির্বাচনী আইন যেই কার্যাবলীগুলো তাদের যে ক্ষমতা নির্ধারিত করে দেয়, তার বাইরেও তারা তাহলে কাজ করতে পারেন বলে আপনি বলছেন। তাহলে এই আইনটা আসলে কেন করা, যে শুধু মানে আইনে বলা আছে তারা কি কি করতে পারবেন? অনেক বড় একটা তৃতীয় তফসিল, যেটি নির্বাচনী সিটি কর্পোরেশন নির্বাচন আইন 2009 এর যে তফসিল আমরা দেখছি, সেখানে কিছু নির্দিষ্ট ক্ষমতার কথা বলা আছে যে সিটি কর্পোরেশন এই কাজ করতে পারবে, এই কাজগুলা করতে পারবে। বাট এটা কি কোথাও লেখা আছে যে এই কাজগুলা করতে পারবে না? সেটা কিন্তু কোথাও লেখা নাই। এবং ভালো কাজে কি কোথাও আসলে কোনো বাধা আছে? ভালো কাজে তো বরঞ্চ সমন্বিত প্রচেষ্টাও আছে। ক্ষমতা হচ্ছে যে আপনি মনে করেন যে একটা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ক্ষমতা যদি আমি নেগেটিভলি এক্সারসাইজ করি তাহলে আমার কোনো ক্ষমতা নেই, আর যদি আমি পজিটিভলি এক্সারসাইজ করি আমার অনেক ক্ষমতা আছে। আমি সকলকে নিয়ে কাজ করব, সকলের জন্য কাজ করব, ঢাকা শহরবাসীর জন্য কাজ করব। ঢাকা শহরের এত মানুষ, 2 কোটি মানুষ, কে বললো আমার ক্ষমতা নাই? আমি তাদের জন্য কাজ করব। তারা অনেক ক্ষমতা আছে। আইন দিয়ে আসলে নির্ধারিত করে দেওয়ার অর্থটা কি? ক্ষমতা আইন দিয়ে নির্ধারিত করে দেওয়ার অর্থটা হচ্ছে যে আপনাকে এই কাজগুলো আপনাকে করতেই হবে, এর বাইরেও আপনি করতে পারবেন, এইগুলো আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর বাইরে আপনি চাইলে কি করতে পারবেন না? নিশ্চয়ই করতে পারবেন। আমি আমার শিডিউল ক্লাসগুলো নিব, তার বাইরে কি আমি কি ইচ্ছা করলে আমার স্টুডেন্টকে স্পেশালি পড়াতে পারবো না, কেয়ার নিতে পারবো না? পারবো। বাট আমাকে শিডিউল ক্লাসগুলো একটা নিয়মের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এগুলো আমাকে নিতেই হবে। বাট তার বাইরেও কিন্তু ইচ্ছা করলে স্টুডেন্টের বেটারমেন্টের জন্য ক্লাস নেওয়া যায়। সুতরাং যদি ওনারা মনে করেন ঢাকা নগরের ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন, আইনের বাধা তো দূরের কথা, আমি বলবো যে মেয়ররা যদি কাজ করেন, পাশে অনেক মানুষ দাঁড়িয়ে কাজ করবেন আমাদের সাথে। আপনাদেরও কি, আপনাদের দুজনের কাছে আসলে একই ধরনের প্রশ্ন করব, আপনাদেরও কি তাই মনে হয় যে আইনের বাধা কোনো, মানে আইনটা আসলে বাধা না, এবং আপনারা যা যা অঙ্গীকার করছেন তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারবেন? আমার সাথে একমত। তার কারণ যেমন আমি বলেছি যে সন্ত্রাস মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত শহর, এটা সিটি কর্পোরেশনের অধীনস্থ না, বা গ্যাস পানি বিদ্যুৎ নির্বাচন ব্যবস্থা করব, এটাও সিটি কর্পোরেশন অধীনস্থ। কি করে করবেন আসলে? এটা আমি মন্ত্রণালয় যেখানে আছে তাদের সাথে কোঅর্ডিনেট করব, তাদেরকে রিকোয়েস্ট করব যে আমি ঢাকা শহরের মেয়র, আমি জনগণের মেয়র, জনগণের এটা দরকার। তো তখন আমি যদি কোঅপারেশন করি তাদের সাথে, তো অবশ্যই তারা আমার মন্ত্রণালয় কি আপনাদেরকে এই কোঅপারেশন বা সহযোগিতা করবে বলে আপনি? না, সৎভাবে যদি আমি তাদেরকে রিকোয়েস্ট করি, আর আমি জনগণকে নিয়ে যদি এটার প্রতিবাদ করি যে তোমরা এগুলো ঠিক করো, এখন পর্যন্ত ওই ধরনের পদক্ষেপ কোনো মেয়র সৎভাবে নেয়নি। যদি গত সিটি নির্বাচন 2013 যে নির্বাচনটি হলো, যেখানে আমরা দেখলাম, আপনার কি মনে হয় যে তারা করতে পেরেছেন এরকম? তাদেরও তো অঙ্গীকার নামে, আসলে সবসময় অঙ্গীকার নামে সবসময় ভালো বিষয়গুলোই থাকে, ভালো কাজ করবেন এমন অঙ্গীকারই করে থাকেন, কিন্তু তারা কি পারছেন? সেটা অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যদিও দলীয় প্রার্থী, কিন্তু আমরা যদি চেষ্টা করি দলের ঊর্ধ্বে উঠে কাজ করার জন্য, আর জনগণের জন্য কাজ করার জন্য, আর জনগণকে সাথে নিয়ে কাজ করি, তাহলে আমার মনে হয় পসিবল, এটা সম্ভব। জি, বজলুর রশিদ, আপনি কি বলবেন সম্ভাবনা সম্পর্কে? আপনি কতটা আশাবাদী? আপা যেটা বললেন এবং মিলন ভাইও যেটা বললেন,
সেগুলো ঠিক আছে, একটা হলো যে মেয়রের ইনিশিয়েটিভ থাকতে হবে, কিন্তু আইনগত বাধা যেটা সেটা তো বাধাই। কারণ আইন যেটা আছে সেটাই কিন্তু বাংলাদেশে কার্যকর করা কঠিন। দেখেন এখানে আমাদের বাংলাদেশে সরকার প্রধান, নির্বাহী প্রধান, প্রধানমন্ত্রীর নির্দেশও কোনো কোনো ক্ষেত্রে অমান্য করা হয়, মানা হয় না। প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেও অনেক বিষয় সেগুলো কার্যকর করা হয় না। তার মানে ব্যুরোক্রেসি এবং এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এগুলোর মধ্যে যে একটা সমন্বয়, সেই সমন্বয়হীনতা কাজ করে। তাহলে সেই আইনি বাধাটা খুব বিরাট বাধা, এবং সেগুলো কিন্তু আমাদের অস্থিমজ্জার মধ্যে আছে, সেগুলো মেনে চলে। আমি গতকালও একটা টকশোতে গিয়েছিলাম, সেখানে আমাদের এই নগর নিয়ে গবেষণা করেন প্রফেসর মুনতাসির মামুন এবং রাজুকের চেয়ারম্যান ছিলেন নুরুল হুদা সাহেব। ওনারা বললেন যে বেশ কিছু অসুবিধা আছে। তারা বললেন নগর নিয়ে কাজ করে, নগর জাদুঘর বলে একটা কথা আছে এখন, যেটা দক্ষিণ সিটি কর্পোরেশনে পড়ছে। সেই জাদুঘরটা সংরক্ষণ, যেটা ওই যে আপা বললেন যে ঢাকা দক্ষিণের জন্য যে হেরিটেজ, এটা সংরক্ষণের ব্যাপার। কাজে এই হেরিটেজ সংরক্ষণ করার ক্ষেত্রে নগর জাদুঘরটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা দক্ষিণ সিটিতে আছে। সেই জাদুঘরটা সেটাকে কার্যকর করার জন্য তারা কিছু উদ্যোগ নিয়েছিলেন। 2টা বৈঠক হওয়ার পরে, যখন হানিফ সাহেব ছিলেন মেয়র, তখন 2টা বৈঠক হওয়ার পরে তারপর আর সেই বৈঠকটা হয়নি, এগোয়নি। এরপরে খোকা সাহেব আসছে, তিনি করেননি। তারপরে ধরেন এই প্রশাসক নিয়োগ করেছে, সেই প্রশাসকরা করেছে, একটা বৈঠক করেছে, সর্বশেষ যে প্রশাসক ছিলেন ইব্রাহিম সাহেব, তার সাথে একটা বৈঠক করেছে। বৈঠক করার পরেও সেটা এক্সিকিউট করা যায় না। তার মানে হলো যে প্রশাসক যিনি থাকেন বা মেয়র যিনি থাকেন, তার সাথে এখানে এক্সিকিউটিভ যারা সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এখানে বসানো থাকে, তাদের সাথে কিন্তু একটা সমন্বয়হীনতা থাকে। তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে ইচ্ছা, তাদের যে উইশ, সেটাও অনেক অংশে এখানে ক্রিয়া করে। সেক্ষেত্রে আইনগত বাধা কেমন, ধরেন আমাদের মেয়রের ক্ষমতা আছে, ঠিকই আছে, সেটা আমাদের এখানে যেটা সমস্যা, সেটা আইনগতভাবেই যতটুকু ক্ষমতা দেওয়া আছে সেইটারও বাস্তবায়ন হয় না। এটা হলো যে প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো আইনের মধ্যেই বেশ কিছু ফারাক আছে। যেমন ধরেন স্থানীয় সরকার ব্যবস্থা, সেই স্থানীয় সরকার ব্যবস্থাটা কি? কেন্দ্রীয় সরকার সে নীতি নির্ধারণ করে, নীতিমালা প্রণয়ন করে, আইন প্রণয়ন করে। স্থানীয় সরকার সেই নীতিমালার ভিত্তিতে প্রণীত আইন, সেই আইনের বাস্তবায়ন করে, সেটা হলো বাস্তবায়নকারী সংস্থা। কিন্তু এখানে দেখা যায় যে আমাদের এখানকার যে যারা লেজিসলেটিভ বডি, যারা পার্লামেন্টের মেম্বাররা আছে, তারা কিন্তু আইন প্রণয়ন, নীতি নির্ধারণের চেয়েও তারা এই যে ডেভেলপমেন্টের ওয়ার্ক বা বাস্তবায়নের যে কাজ, সেই কাজে তদারকি করা এবং সেখানে কর্তৃত্ব করার যে প্রবণতা, সেই প্রবণতাটা বেশি। যেই কারণে দেখবেন যে স্থানীয় সরকারগুলো একটা স্বশাসিত যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান হলে তার যে ক্ষমতা থাকে, তার যে কার্যকারিতা থাকে, সেই স্বশাসিত স্থানীয় প্রশাসন ব্যবস্থা নাই। এর বাইরেও আমাদের দেশে কেন্দ্রীয় সরকার আছে। এখানে এখন এই যে সিটি কর্পোরেশন বলেন, সেটা নির্বাচন হচ্ছে, উপজেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে। এর কোনোটাই কিন্তু মানে সে ইচ্ছাকৃতভাবে, স্বায়ত্তশাসিতভাবে সে কিন্তু কার্যকর ভূমিকা পালন করতে পারে না। যেমন ইউনিয়ন পরিষদ প্রশাসনের আন্ডারে চলে, উপজেলা পরিষদ সেখানে 3টা শক্তি এখানে ট্রায়াঙ্গেল করে রাখা হয়েছে। সেটা কি? একটা হলো যে এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও সাহেব। এই 3 জনের ক্ষমতার দ্বন্দ্বে উপজেলা পরিষদ কার্যকরী কোনো ভূমিকা পালন করতে পারে না। জেলা পরিষদ সেখানে দলীয় যে প্রশাসক, সে প্রশাসক নিয়োগ করা আছে। বিভাগীয় যেটা বিভাগ আছে, সেই বিভাগীয় যে পরিষদ থাকার কথা, বিভাগীয় পরিষদে আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই, নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকবে না। যে এটা সিটি কর্পোরেশন গুলো আছে। আরেকটা যেটা বলেন যে আমাদের সংবিধানে কিন্তু স্থানীয় সরকারগুলো, প্রত্যেকটা স্থানীয় সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার জনপ্রতিনিধিদের, নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে। আপনি যে দ্বন্দ্বগুলোর কথা বলছেন এবং যে অসুবিধাগুলোর কথা বলছেন, সেই বিষয়ে বিরতির পর নাসিম বানুর মতামত আমি চাইবো। দর্শক, একটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরেই।